জানতে চাই আপনার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা কোনটি ছিল, যেটি পরে উল্টো শক্তি হয়ে গেছে? আমার বড় ব্যর্থতা যেটা আমি বলতে চাই সেটি হলো যে এই, আমার আদর্শের প্রশ্নে অবিচল থাকা। এই ক্ষেত্রে আমাকে আসলে বোকাই মনে হয়, কারণ আমার চতুর্পাশের অনেক লোকজন দেখলাম যে একটা সময় আমারই সহযাত্রী ছিল, পরে দেখলাম যে সম্পূর্ণ 100 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁক নিয়ে তারা আরেক দল হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ, আরেক দল হয়ে গেছে। এবং 80 থেকে 90% মানুষকে তো আমি এই চরিত্রেরই দেখি। তো আমার সবচেয়ে বড় ব্যর্থতায় আমার কাছে মনে হয়, বা আমার নিজেকে বোকা মনে হয়, যে ওই স্রোতে আমি গা বসাতে পারিনি। আমার মনে পড়ে যে এই ক্যাম্পাসেই যখন মিজান স্যার ভাইস চ্যান্সেলর ছিল, এই যে সায়েন্সের মাঠে একটি অনুষ্ঠান হয়েছিল, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তখনকার আসাদুজ্জামান খান কামাল এসেছিল। এই বিসি আমাকে পরিচয় করিয়ে দিয়েছে যে সারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব আওয়ামী লীগও ছাড়া। তখন স্বরাষ্ট্রমন্ত্রী বলছে যে তাহলে উনাকেও আমাদের সাথে নেন। আচ্ছা, হ্যাঁ, কয় না না, ওর ইমান খুবই শক্ত, ও আসবে না। হবে না। পরে অনুষ্ঠানের শেষে তখন স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় আমাকে বলছে আসেন একটা ছবি উঠাই। আমি বলছি আপনার সাথে ছবি উঠাইলে তো অদূর ভবিষ্যতে লোকজন আমার আওয়ামী লীগ বলবে। আমি কিন্তু আচ্ছা। উঠাইনি। হ্যাঁ, তখন অনেকেই দেখলাম যে এটা নিয়ে খুব তির্যক মন্তব্য করলো। তো আমি আর কিছু মনে করিনি। আমি মনে করছি যে আমি হয়তো বোকা মানুষ, যেটা বুঝি ওটা বলে ফেলি, এবং আমার মাঝে কোনো গোপনীয়তার কিছু নেই। হ্যাঁ, তো নিজ আদর্শে অটল থাকার কিন্তু একটা পুরস্কারও আছে, যে এই পুরস্কারটা আমি মানুষের আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসার মধ্যে পাই। বাহ! অতএব নিজের আদর্শে থাকতে হবে, এটি অনিবার্য। না থাকলে সেটা তো আসলেই মুশকিল। নিজের আদর্শে না থাকলে সৃষ্টিকর্তা এক, প্রত্যেকের জন্মদাতা এক। ইসলামের সূত্র অনুযায়ী প্রত্যেকটা মানুষ তার কথায় এবং কাজে এক। তো যার মধ্যে এর ব্যতিক্রম দেখা যায়, তার মধ্যে মনুষ্যত্ববোধের ঘাটতি আছে বলে আমি মনে করি। এটা হওয়া উচিত না, কারো ক্ষেত্রেই উচিত না। কারণ মানুষের চরিত্রই মানুষকে কিন্তু উৎকর্ষতার উচ্চ শিখরে নিয়ে যায়। শিক্ষার্থীদের একটা অভিযোগ যে আমরা পড়াশোনা করে চাকরি পাই না, চাকরি হচ্ছে না। এ বিষয়ে শিক্ষা ব্যবস্থার কোনো ত্রুটি আছে নাকি অন্য কোথাও ঝামেলা? এটি নিয়ে সেদিন আমি জাতীয় পর্যায়ে একটি কর্মশালায় কথা বলেছি। এটা আমাদের অ্যাকচুয়ালি জাতীয় ত্রুটি হবেই না কেন। আমরা সংস্কারের জন্য 24-এর গণ অভ্যুত্থান করলাম। তো গণ অভ্যুত্থানের পরে কতগুলো সংস্কার কমিশন হলো, তো শিক্ষা সংস্কার কমিশন হলো না কেন? একদম হয়নি তো। আজকে আমরা যদি ইউরোপ, আমেরিকা এবং ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির দিকে তাকাই, এবং ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির দরকার নেই, আমাদের পার্শ্ববর্তী দেশ নেপাল এবং শ্রীলঙ্কার দিকেও যদি তাকাই, তো সেখানে যে পরিমাণ আপনার কর্মবান্ধব শিক্ষা ব্যবস্থা যেটা চালু হয়েছে, আমাদের দেশে তো আমরা সেটা এখনও চালুই করতে পারিনি। তো কেন পারিনি? সেখানে আমাদের ক্যারিকুলামগত, আমাদের ন্যাশনাল যে পলিসি, এডুকেশন পলিসি, সেই পলিসিগত কিন্তু সেখানে আমাদের সীমাবদ্ধতা আছে। তো কারিগরি শিক্ষায় যদি আমরা আমাদের সন্তানদের শিক্ষিত করে উঠাতে না পারি, তাহলে আমাদের জন্য বিশ্ববাজারটা তো আসলে সংকুচিত হয়ে যাচ্ছে। তো এই নিয়ে আমাদের বর্তমান চৌকস শিক্ষামন্ত্রী উনি কাজ করছেন, আমাদের ইউজিসি কাজ করছে, এবং বিশেষত আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের আস্থার প্রতীক, উনি লন্ডনে যেহেতু অনেক দিন ছিলেন, উনি খুঁটে খুঁটে প্রত্যেকটি বিষয় উনি কিন্তু অনুধাবন করার চেষ্টা করছেন। এবং আমি ওনার অনেকগুলো প্রোগ্রামে দেখেছি, উনি আমাদের ল্যাঙ্গুয়েজ স্কিল ডেভেলপমেন্টের কথা বলেছেন, উনি টেকনিক্যাল স্কিল ডেভেলপমেন্টের কথা বলেছেন। এবং এটা যদি সত্যিকার অর্থে ওনার নেতৃত্বে উনি বাস্তবায়ন করতে পারেন, তাহলে আপনি যে প্রশ্নটি করেছেন সেটা ইনশাল্লাহ কেটে যাবে। আমাদের বেকারদের সংখ্যা কমবে, এবং আমাদের ইনশাল্লাহ আমাদের তরুণরা তারা যেন কর্মক্ষেত্রে তাদের সুযোগও বাড়িত হয় এবং সেখানে তাদের নিজেকে প্রতিষ্ঠা করতে পারে, সেই ধরনেরই একটা বাস্তব এবং বাস্তবসম্মত একটা শিক্ষা পদ্ধতি, সেটা ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই পেতে যাচ্ছি। এবং আমার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এই শিক্ষাবর্ষ থেকে আমি অবিকারিকুলাম চালু করেছি, এবং এটা নিয়েও আমরা আমাদের কোলাবোরেশন যেন অন্যান্য লেভেলে আরও বিস্তৃত করতে পারি, আমরা যেন বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে এমইউ করে সামনে এগিয়ে যেতে পারি। এই ধরনের বাস্তবসম্মত পদক্ষেপগুলো আমরা ইতিমধ্যে অনেকগুলো গ্রহণ করেছি, এবং ইনশাল্লাহ আমরা এই
পদক্ষেপ গ্রহণের মধ্যেই থাকবো আর কি।